আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল একটি লাইভ অনুষ্ঠান আমি বলেছিলাম যে ক্রমশ যুদ্ধের পরিধি ক্রমশ বাড়ছে। এর আগে ব্রিটেনের একটা বেস সাইপ্রাসে ছিল, সেখানে মেরেছে। এইবারেতে গত পরশু দিনকে আজারবাইজানে মেরেছে। এখন ইরান বলছে যে আমি ইউরোপকেও ছাড়বো না। ইউরোপে যেখানে যেখানে এই সমস্ত রয়েছে ঘাঁটি রয়েছে, সেই সমস্ত ঘাঁটি মানে 127টার যে ঘাঁটি রয়েছে, 127টা ঘাঁটির একটা ঘাঁটিকেও আমি ছাড়বো না। আমার কাছে এত মিসাইল আছে। এখন এই তথ্য কিন্তু আমাদের তথ্য নয়, এই তথ্য হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের তথ্য, এই তথ্য হচ্ছে ব্রিটিশ কাগজ দ্য গার্ডিয়ানের তথ্য। দ্য গার্ডিয়ান কি লিখছে, তেহরান ওয়ান্টস ইউরোপ to stay out conflict or face retaliation as it happened. The Guardian লিখছে। তার তলায় দেখুন আল মনিটর, তারা লিখছে EU countries joining US Israel attack would become Iran's legitimate target, Deputy Minister says. মানে তোমার যার সঙ্গে তুমি জয়েন করবে ইরানের বিরুদ্ধে, ইসরায়েল এবং ইউএস এর সঙ্গে যারা জয়েন করবে তাদের অ্যাটাক করাটা আমার লেজিটিমেট, মানে আমার নিজস্ব অধিকার, লেজিটিমেট টার্গেট, আমার নিজস্ব টার্গেট। as of March 7 to 2026, Iran has capability warned that European countries will become legitimate target for retaliation if they joining in United States and Israel in their outgoing military operation against Iran. While there is no confirmation plan for an outprovoked invasion of Europe, Tehran has already expanded its strike to include European asset and territory and European to the conflict. মার্চ 27 বলছে যে যে সমস্ত জায়গায় মানে রয়েছে, স্থাপনা রয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা মারার জন্য তৈরি হয়ে বসে রয়েছি। March 7, 2026। আরো কি বলছে, ডাইরেক্ট স্ট্রাইক অন ইউরোপিয়ান অ্যাসেট, অ্যান্ড ইরানিয়ান মেড ড্রোন স্ট্রাক দ্য RAF Akroti British military base in Cyprus an EU member state on March 1, 2026. Official warning. Iran Deputy Foreign Secretary Majid Takht Rajanvi stated that any country joining America and Israel in the aggression would be targeted. Threatening European cities. Report indicate that Iran has threatened to target European cities directly if those nations take offensive action. তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে ইরান বলতে চাইছে যে এই 27টা দেশে, 127টা দেশে তোমরা যে একেবারে বেস তৈরি করে রেখে দিয়ে আমাকে একবার চক্রব্যূহের মধ্যে আমাকে মারবে বলে ঠিক করে রেখে দিয়েছো, সেই চক্রব্যূহ আমি ভেঙে দেবো। কারণ 127টা দেশের এ থেকে বেস থেকে যদি তার দিকে আক্রমণ করা হয় তাহলে সেটা চক্রব্যূহের মতোই হলো। ইরান এখন সেটা বলছে যে আমি যে সমস্ত দেশে যে সমস্ত রয়েছে ইউএস বেস রয়েছে সব দেশে আমি মারবো, সেটা যদি ব্রিটিশ বেস থাকে সেখানেও মারবো। এইবার কি হচ্ছে, এই যে আপনার এতে মারলো, সাইপ্রাসে মারলো এবং আজারবাইজানে মারলো, টার্কিকেও বেড়েছে, টার্কি ফেলে দিয়েছে, টার্কিকেও বেড়েছে, মানে 3টে কিন্তু দেশ কিন্তু এর মধ্যে ঢুকে গেছে। বাকি দেশগুলো এবার কি করছে এইবার শুনুন। মিসাইল ক্যাপাবিলিটিস অফ ইরান। ইরান possesses, মানে ইরানের কাছে আছে ব্যালিস্টিক মিসাইল such as Shahab 3, the range 1000 to 3000 kilometer, capable of reaching parts of Eastern and Central Europe
non-conventional technique, Western intelligence suggestion, Iran may utilize organized criminal gang, মানে হুতি আর হামাস এই সমস্ত যে হিজবুল্লাহ এদেরকে, for attacking inside Europe to maintain possible disability. এটা বলছে পলিটিকো ইউরোপিয়ান ইউনিয়ন। এই দেখুন 1000 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত তাদের পাল্লার মধ্যে সমস্ত ইউরোপিয়ান ইউনিয়ন গুলো রয়ে গেছে। এবার ইউরোপিয়ান ডিফেন্স, এটা কি বলছে, ইউরোপিয়ান ডিফেন্সিভ রেসপন্স কি আছে? ইন রেসপন্স দিস থ্রেট and the strike of Cyprus, several European nations have begun deploying military assets. France, Italy and Spain have confirmed they will deploy naval and air defense forces to the region to protect Cyprus and other interests. The United Kingdom plan to deploy warship to the area next week following the drone attack in the base. NATO has warned the European possess huge threat in Europe and number of strike. Germany and Netherlands are considering hosting French nuclear. ওরা আশঙ্কা করছে জার্মানি এবং নেদারল্যান্ডেও আক্রমণ হতে পারে বলে ন্যাটো এটা মানে মনে করছে, ন্যাটো যে এই আশঙ্কা করছে। তো এই অবস্থার মধ্যে while countries like Spain and France has called to de-escalate the situation, but the Iranian government has no answer. কেন ইরানিয়ান গভর্নমেন্ট অ্যান্সার করবে? ইরানের তুমি 4টে টিয়ার পরপর ছিল, 4টে টিয়ারকে তোমরা মেরে দিয়েছো। মানে এ মারা গেলে এ দায়িত্ব নেবে, এ মারা গেলে এ দায়িত্ব নেবে, এ মারা গেলে এ দায়িত্ব নেবে। 4টে টিয়ার ছিল, 4টে টিয়ারকে তুমি ধ্বংস করে দিয়েছো। এবার তুমি যদি তাদের দেশের সমস্ত নেতাকে এবং সমস্ত একে যদি ধ্বংস করে দাও বিনা প্ররোচনায়, তাহলে ইরান কেন ছেড়ে দেবে? ভাই এখন যে এই যে আমাদের ট্রাম্প আছে না, ট্রাম্প কিন্তু সবাইকে নিয়ে গাড্ডায় পড়বে। ইতিমধ্যে ট্রাম্প কি বলেছিল আপনার মনে আছে? ট্রাম্প বলেছিল যে ন্যাটোতে আমি টাকা দেবো না, ন্যাটোর আমার কোনো দরকার নেই। তারপর ন্যাটোর মধ্যে একটা বিভক্তি এসে গেছে যে আমরা ন্যাটোটা চালাবো কি করে। ট্রাম্প বলেছে তোমাদের পয়সা তোমরা ন্যাটো চালাও, আমার ন্যাটোর দরকার নেই, আমি নিজেই যথেষ্ট শক্তিশালী আছি। এইবার ইউরোপিয়ান ইউনিয়নের আপনি অবস্থা দেখুন। ইউরোপিয়ান ইউনিয়নের জ্বালানি সংকট আছে, যদি গ্যাস না পায়, যদি তেল না পায়, এক বেলা যদি গ্যাস না চালাতে পারে, যদি ঘর না গরম করতে পারে, ঠান্ডায় সব জমে মরে যাবে। গ্যাস আর তেল ছাড়া ইউরোপিয়ান ইউনিয়নে বেঁচে থাকা সম্ভব নয়। এরপরে যদি জাহাজ চালানো, প্লেন চালানোর তেলের যোগান, সেই তেলের যোগান আসবে কি করে? ফলে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের উপরে কিন্তু একটা প্রচন্ড চাপ তৈরি হচ্ছে। আর ট্রাম্প বলে দিয়েছে আমি আমার থেকে কোনো দেশ তেল দেবো না। অনেকেই মন্তব্য করেন যে আপনি জানেন না যে একেবারে ইউনাইটেড স্টেটসের ক্ষমতা কতটুকু। আরে ক্ষমতা তো আমরা জানি, ভিয়েতনাম একটা ছোট দেশ, সেখানে গিয়ে বাদশা করে পেটানি খেয়ে চলে এসেছিল, বহুত মার খেয়েছিল। 20 বছর ধরে আফগানিস্তানে পড়ে রইল, যুদ্ধ করলো, বডি ব্যাগ বয়ে বয়ে নিয়ে চলে গেল দেশে, দখল করতে পারলো না। আচ্ছা ভেনেজুয়েলায় মাদুরোকে তুলে নিয়ে এলো, এখন ভেনেজুয়েলার ভেতরে পা দিতে পেরেছে? এখনো পারেনি। 2.5 লক্ষ মিলিশিয়া পুরো ঘিরে ধরে রেখে দিয়েছে, ভেতরে এখন পুরসন গ্রাউন্ড করতে পারেনি। এই হচ্ছে ইউনাইটেড স্টেটস। খোবলা 6টা বডি গিয়েছে, তাতেই ওদের হাওয়া হয়ে গেছে। এটা ভারতবর্ষ নয় যে দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য তারা বসে রয়েছে, এটা ভারতবর্ষ নয়, এটা হচ্ছে ইউএস। তাদের একটা দেহ পড়লে, একটা বডি পড়লে, একটা শহীদ হলে তাদের রক্ত জল হয়ে যায়, সব মাগা ক্রাউড সমস্ত বেরিয়ে চলে আসবে। এখন এই যে ট্রাম্প বাবু আমাদের আছে না, ট্রাম্প বাবু সারা বিশ্বকে ডামাডোলের মধ্যে ফেলে দিয়েছেন। এখন এই ট্রাম্প বাবুর জন্য সারা বিশ্ব, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন
দেখবেন 2-4 দিনের মধ্যে একেবারে ইউরোপিয়ান ইউনিয়নে, ফ্রান্স, জার্মানি আর এতে নেদারল্যান্ডে বোমা পড়বেই। আর আমি একটা আজকে ভবিষ্যৎবাণী করে রেখে দিলাম, যদি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি যদি এক হয়, তাহলে পরে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজটা কিন্তু সেদিনই বপন হবে। যদি ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি যদি এক হয়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ ওদিনকে বপন হবে। সেদিন কিন্তু পৃথিবী আরো অশান্ত হবে। আমরা এই ছোটখাটো জিনিস নিয়ে এখন এত ব্যস্ত হয়ে রয়েছি যে আমাদের ঘাড়ের ওপরে যে কত বড় বিপদ এসে পড়তে যাচ্ছে, সেটা কিন্তু আমরা কেউ আঁচ করতে পারছি না। ভালো করে চারদিকে নজর ঘুরিয়ে দেখুন কি বিপজ্জনক অবস্থার মধ্যে আমরা রয়েছি। ট্রাম্প একটা খেপাটে মানুষ, সেই খেপাটে মানুষটা সারা বিশ্বকে তোলপাড় করে দিয়েছে। তার ফল ভুগতে হবে কাকে? আপনাকে, আমাকে। আমাদের বাজারে যে অবস্থায় এখনই স্থিতাবস্থা নেই, তারপরে তো বাজার তো আরো অগ্নিগর্ভ হয়ে উঠবে। সরি। তাহলে সেক্ষেত্রে আমরা বাঁচবো কি করে? না পাবো তেল যদি না পাবো গ্যাস, আর তেল আর গ্যাস যদি না পাই, তাহলে পণ্যের দাম বাড়বে হু করে। এই অবস্থার মধ্যে টেনে আনলো কে? টেনে আনলো আমাদের ট্রাম্প বাবু। আজ সারা পৃথিবীকে ওলট পালট করে দিয়ে একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে ফেলে দিল। এখন ইউরোপিয়ান ইউনিয়নের ওপরে যদি একটা গিয়ে পড়ে, এই জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড একটা গিয়ে পড়বে তো বটেই, কারণ এই ইরান ছাড়বে না। আর পড়লে পরে অবস্থা আরো খারাপ হবে। তখন দেখবেন যে সবার আগে ইউএস পালাবে। যেখানে যেখানে যা হয়েছে সবার আগে কিন্তু ইউএস পালিয়ে যায়। আপনি ইউক্রেনে দেখুন, সবার আগে আমেরিকা পালিয়ে গেছে, পরে তো ইউরোপ পালিয়েছে। এখন জেলেনস্কির খবর কেউ রাখে? কেউ একটা কাগজে জেলেনস্কির খবর আসে না। জেলেনস্কির খবর কেউ জিজ্ঞেস করে না। সে বান্দা বেঁচে আছে না মরে গেছে কেউ জানেও না। কালিদাসকে গাছে তুলে দিয়ে চার যাবে, এটা চুলিবে, রাম তেরা ভালা করে চুলি, তো জেলেনস্কি উঠে গেছে, এখন নিজ দিয়ে শেকড়টা কেটে দিয়েছে। আমাদের অবস্থা সেই হবে যদি আমরা এখনো না চিন্তা করি আমাদের ব্যাপার, এবং আমরা যদি ভেবেই বসে থাকি যে একেবারে ট্রাম্প আমাদের একেবারে দোস্ত আছে, আমাদের ট্রাম্প বাঁচিয়ে দেবে। ট্রাম্প কিন্তু আমাদের গাড্ডায় ফেলার জন্য বসে আছে। কারণ ট্রাম্পই কিন্তু ইলেকশনের আগে বলেছিল আমি যুদ্ধ থামাবো। যুদ্ধে মানে এবার যখন ভোটে জিতে ফিরে এলো, তখন দেখা গেল সে আজ পর্যন্ত তার ক্ষমতা 1.5 বছরে 600 বোমা ফেলেছে। 600 বোমা ফেলেছে। সে B2 থেকে হোক আর F-16 বা F-15 থেকে হোক, F-16 থেকে হোক, যেখান থেকেই হোক, 600টা বোমা ফেলেছে। এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কাকে বিশ্বাস করবেন আপনারা? আর ইউএস এর ক্ষমতা নিয়ে ওই শুধু হাওয়াইবাজি ক্ষমতা। বুটস অন গ্রাউন্ড যতক্ষণ না হচ্ছে বড়, ততক্ষণ পর্যন্ত কোনো দেশ দখল করা যায় না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং সম্প্রতি নজর রাখুন, বিশ্বের প্রতি নজর রাখুন। বিপদ কিন্তু আমাদের দিকে ধেয়ে আসছে, নজর রাখুন। আবিদা ইসলামকে তার মানে তখন কি খলিলুর রহমান, ডক্টর ইউনূস কিংবা ঢাকা থেকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কি সংকেত দিয়েছিলেন? তারেক রহমানের সঙ্গে যদি জুন মাসেই ইউনূস সাহেবের এই কথাবার্তা হয়ে গিয়ে থাকে যে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে, সকল সংকেত সকল বিদেশি পক্ষের তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার পক্ষে, তাহলে তারেক রহমান তো প্রত্যাশা করতেই পারেন যে এসব তরফে আবিদা ইসলামের কাছে সে সংকেত পৌঁছবে যে তার পাসপোর্টটি হয়ে যাওয়া প্রয়োজন। নজিরবিহীন অপমানে তারেক রহমান সরকার লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামকে প্রত্যাহার করেছে। রাষ্ট্রদূতকে সরকার প্রত্যাহার করবে এবং তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হবে। তার যে দেশে তিনি দায়িত্ব পালন করছিলেন সে দেশ ছেড়ে, তাতে বিস্মিত হবার কিছু নেই। এরকম ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরিতে, রাষ্ট্রদূতদের চাকরিতে, বিভিন্ন দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের ক্ষেত্রে ঘটেই থাকে। কিন্তু যে নজিরবিহীন ঘটনাটি ঘটানো হলো তারেক রহমান সরকারের পক্ষ থেকে, সেটি হচ্ছে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠজন, লন্ডনে তার এক রকমের ডানহাত হিসেবে পরিচিত হুমায়ুন কবির, তিনি কিনা পরে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে পরিচিত হয়েছিলেন,
দেশে ফিরেই তারেক রহমানের ডানহাত হওয়ার সুবাদেই সরাসরি বিএনপির যুগ্ম মহাসচিব হয়েছিলেন। আর এখন যিনি কিনা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, সেই হুমায়ুন কবির লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দাঁড়িয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে পাশে রেখে সংবাদ মাধ্যম এবং কমিউনিটির নেতৃবৃন্দের সামনে রীতিমতো এভাবে বলেছেন যে একটা সুখবর আছে, লন্ডনের রাষ্ট্রদূত আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট, মানে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার পদ থেকে। তিনি সবকিছুতে আওয়ামীকরণ করছিলেন এবং এই আওয়ামীকরণের দায়ে এবং পুরো কমিউনিটিকে ডিভাইড করার, বিভক্ত করছিলেন, কমিউনিটির কোনো কল্যাণ দেখছিলেন না, সে কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। মানে সরকারের একজন কর্তা ব্যক্তি, সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদায় অধিষ্ঠিত তারেক রহমানের এই পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির যেভাবে প্রকাশ্যে একজন রাষ্ট্রদূতকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ তিনি আওয়ামীকরণ করছিলেন, এভাবে তাচ্ছিল্যের সুরে কথা বলেছেন। আর তার সেই বক্তব্য শুনে হুমায়ুন কবির নিজে সিলেটি এবং যেই কমিউনিটির নেতৃবৃন্দ তাকে আনতে গিয়েছিলেন ধারণা করা হয় তারাও হয়তো তারই কমিউনিটির অন্তর্ভুক্ত, তারা আবার মানে উৎসাহে উল্লাসে হাততালি দিয়েছেন, হর্ষধ্বনি করেছেন, সেটা সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এহেন প্রক্রিয়ায় যে একজন সরকারের কূটনীতিককে, সিনিয়র কূটনীতিককে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো, আর তিনি আওয়ামীকরণের দায়ে দোষী হলেন বটে, কিন্তু এই আবিদা ইসলামকে কিন্তু লন্ডনের রাষ্ট্রদূত শেখ হাসিনা সরকার নিয়োগ করে যায় নাই। লন্ডনের রাষ্ট্রদূত পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত কূটনৈতিক দিক দিয়ে এবং কমিউনিটির যে অবস্থান যুক্তরাজ্যে সেদিক থেকেও, এবং লন্ডনের দূতাবাসে সাধারণভাবে সরকার তাদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং দক্ষ ব্যক্তিদের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেন। ইউনূস সরকার এসে এই আবিদা ইসলামকে লন্ডনে যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দান করেছিলেন এবং এর আগে এই সিনিয়র কূটনীতিক তিনি মেক্সিকোতে, দক্ষিণ কোরিয়ায় শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমন একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাটকে এভাবে যে জনসমক্ষে একরকম অপমান সূচক মন্তব্য করে সরকারের আরেক কর্তা ব্যক্তি সরিয়ে দেওয়ার প্রয়োজন অনুভব করলেন, এতে বুঝতে একদম অসুবিধা হয় না যে এই ক্ষোভ এক রকমের ব্যক্তিগত ক্ষোভ, এই ক্ষোভ এক রকমের একেবারে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিটির ক্ষোভ, যেটি কিনা প্রকাশ্যে প্রকাশ করে এই রাষ্ট্রদূতকে অপমান করাটা বিএনপি সরকার, তারেক রহমান সরকার আসলে তারেক রহমান প্রয়োজনীয় মনে করেছেন বলে ধারণা করা যাচ্ছে। তারেক রহমান লন্ডনে দীর্ঘ সময় তো ছিলেনই, এই আবিদা ইসলামের সময়টাই হচ্ছে সেই সময় যখন তারেক রহমান শেখ হাসিনা সরকারের পতনের পর যে কোনো সময় বাংলাদেশে ফিরে আসবেন এই আলোচনা তুঙ্গে উঠেছিল। এবং মনে করে দেখেন তারেক রহমানের পাসপোর্ট আছে কিনা, তারেক রহমান কি স্ট্যাটাসে বাংলাদেশে আসবেন, তারেক রহমান কি স্ট্যাটাসে যুক্তরাজ্যে আসছেন, এসব নিয়ে আলোচনা কিন্তু সব সময় চলেছে। এমনকি নির্বাচনের আগের দিন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা প্রশ্ন তুলেছেন যে ট্রাভেল পাস নিয়ে তো তারেক রহমান দেশে ফিরেছিলেন, তার আদৌ বাংলাদেশের নাগরিকত্ব আছে কিনা, জাতীয়তা আছে কিনা, পাসপোর্ট আছে কিনা। তারেক রহমান কিন্তু কোনো পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ফিরতে পারেন নাই। তারেক রহমান লন্ডনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের উপর যে এতটা ক্ষিপ্ত হয়ে উঠেছেন যে তাকে এভাবে অপমান করে তাড়িয়ে দেওয়ার প্রয়োজন বোধ করলেন তার পদ থেকে, সেটা কি এই কারণে যে তারেক রহমান আসলে এই আবিদা ইসলামের কাছে যেই খাতির, যেই সম্মান প্রত্যাশা করেছিলেন দেশের পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে 5ই আগস্টের পর থেকে সেটা তিনি পান নাই? সেই দূতাবাস, যে দূতাবাসের নেতৃত্ব দিচ্ছিলেন আবিদা ইসলাম, তারা আসলে যথাযথ সহায়তা করে নাই তারেক রহমান এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে। সে কারণেই কি এই ক্ষোভ? কারণ এই হুমায়ুন কবির সাহেবকে আমরা কিন্তু প্রথম চিনলাম, মনে থাকবে আপনাদের, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস 2025-এর জুনে লন্ডন সফরে গেলেন, বিরাট বহর নিয়ে পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন এখন যিনি খলিলুর রহমান। তখন বিএনপি খলিলুর রহমানের পদত্যাগ চাইছে, বলছে বিদেশি নাগরিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চায় তারা। আর এই
খলিলুর রহমান তখন উল্টো সংবাদ মাধ্যমকে ডেকে বলে বসলেন যে তাকে বিদেশি নাগরিক বললে তিনিও তারেক রহমানকে বিদেশি বলতে পারেন, কারণ তিনি যেমন দীর্ঘ সময় বিদেশে ছিলেন, তারেক রহমানও দীর্ঘ সময় বিদেশে আছেন। তখন আরো তেলে বেগুনে জ্বলে উঠে বিএনপি একেবারে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিতে দাবি জানালো। এর মধ্যেই ডক্টর ইউনূস লন্ডন রওনা হলেন এবং লন্ডনে গিয়ে তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করবেন। তিনি নিয়ে গেলেন এই খলিলুর রহমানকে সঙ্গে করে। আর সেখানে যখন ডক্টর ইউনূস পৌঁছলেন তখন কিন্তু হাই কমিশনার হিসেবে আবিদা ইসলামী তাকে বিমানবন্দর থেকে স্বাগত জানিয়েছিলেন। এরপর সেখানে যখন বৈঠক অনুষ্ঠিত হলো ইউনূস সাহেব এবং তারেক রহমানের মধ্যে, তখন ডক্টর ইউনূস যেমন পাশে রাখলেন খলিলুর রহমানকে, তেমনি তারেক রহমান সেই বৈঠকে নিয়ে গিয়েছিলেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লন্ডন প্রবাসী হুমায়ুন কবিরকে, আর ঢাকা থেকে গিয়েছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। কাজে এই হুমায়ুন কবির ততটাই ঘনিষ্ঠ তারেক রহমানের যে লন্ডনে যখন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে গেলেন তখন তিনি কিন্তু সেই বৈঠকে এই হুমায়ুন কবিরকে পাশে করে নিয়ে হাজির হয়েছিলেন। আর আবিদা ইসলামকে তার মানে তখন কি খলিলুর রহমান, ডক্টর ইউনূস কিংবা ঢাকা থেকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কি সংকেত দিয়েছিলেন? তারেক রহমানের সঙ্গে যদি জুন মাসেই ইউনূস সাহেবের এই কথাবার্তা হয়ে গিয়ে থাকে যে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে, সকল সংকেত সকল বিদেশি পক্ষের তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার পক্ষে, তাহলে তারেক রহমান তো প্রত্যাশা করতেই পারেন যে এসব তরফে আবিদা ইসলামের কাছে সে সংকেত পৌঁছবে যে তার পাসপোর্টটি হয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু দেখেন 2018 সালে বাংলাদেশের পাসপোর্ট জমা দিয়ে তারেক রহমান যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন যুক্তরাজ্যে, সে খবর তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বিবিসি বাংলাকে দিয়েছিলেন। এখন সেই রাজনৈতিক আশ্রয়ের স্ট্যাটাসটা কি এ বিষয়ে এরপর মাসের পর মাস আলোচনা চলল বটে, কিন্তু যেই ব্যক্তি বাংলাদেশে ফেরা মাত্র নির্বাচনে জিতে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন সে বিষয়ে একরকমের নিশ্চিত সকল সংকেত, সেই ব্যক্তিটি পাসপোর্ট নিয়ে কিন্তু বাংলাদেশে ফিরতে পারলেন না। কি কাগজের অভাবে তাকে পাসপোর্ট দেওয়া গেল না সেটা যেমন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কখনো পরিষ্কার করেন নাই। তিনি বারবারই বলেছেন ট্রাভেল ডকুমেন্টের আবেদন করলে 2 দিনের মধ্যে ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার ব্যবস্থা হবে। এই প্রতিবন্ধকতা কি সত্যিকার অর্থে লন্ডনে বাংলাদেশ দূতাবাস কনসুলার সার্ভিস এই আবিদা ইসলামের নেতৃত্বেই তৈরি করছিল? এবং সে কারণে তারেক রহমান আর হুমায়ুন কবির এতটা ক্ষুব্ধ এই আবিদা ইসলামের ওপর যে তারা বিমানবন্দরে দাঁড়িয়ে নজিরবিহীন অপমানে ঘোষণা দেওয়া প্রয়োজন বোধ করছেন যে আওয়ামীকরণ করেছেন এই ইউনূস সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং শি হ্যাজ বিন রিমুভড। তারেক রহমানের সঙ্গে লন্ডনে তখন দূতাবাসের আসলে কি ঘটনা ঘটেছিল? লন্ডনের দূতাবাসের রাষ্ট্রদূত আবিদা ইসলাম তারেক রহমানের সঙ্গে যে বৈরী আচরণ করেছেন, যে কারণে এই বর্তমান প্রধানমন্ত্রী এতটা ক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং তার একেবারে সবচেয়ে ঘনিষ্ঠ সহচর হুমায়ুন কবির এতটা ক্ষুব্ধ আবিদা ইসলামের উপর, তার কারণ কি হতে পারে? পাসপোর্ট আর ট্রাভেল পাস জটিলতায় তারেক রহমানের আশাটাকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা ছাড়া। কারণ তারেক রহমানের বিড়ালটির পর্যন্ত ভিসা হয়েছে, সে খবর আসছিল সংবাদ মাধ্যমে যে বিড়াল জেবু তাকে বাংলাদেশের ভিসা দেওয়া হয়েছে। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবায়দা রহমান শাশুড়ির সঙ্গে খালেদা জিয়া যখন 2025-এর শুরুতে ছেলের কাছে চিকিৎসার জন্য গিয়েছিলেন তখন মে মাসে শাশুড়ির সঙ্গে তিনি ফিরে এসেছিলেন। জুবায়দা রহমানের হাতে কি পাসপোর্ট আমরা এখনো জানি না, বাংলাদেশি পাসপোর্ট নাকি ব্রিটিশ পাসপোর্ট। ধারণা করা যায় 17 বছর ধরে যুক্তরাজ্যে থাকার পর নিশ্চয়ই তার কাছে ব্রিটিশ পাসপোর্ট, তার মানে তার কোনো ভিসা জটিলতা ছিল না। জাইমা রহমান তারেক রহমানের কন্যা, তিনি কি ভিসায় এলেন? তাদের পাসপোর্টটি কি তার মানে শেখ হাসিনা সরকারের সময় নবায়ন হচ্ছিল যদি তাদের বাংলাদেশ পাসপোর্ট হয়? এবং যদি তাদের ক্ষেত্রেও নবায়নের জটিলতা ঘটে থাকে শেখ হাসিনা সরকারের সময়, তাহলে তাদের ব্রিটিশ পাসপোর্ট, তাদেরকেও কনসুলার সার্ভিস নিতে হয়েছে বাংলাদেশে আসার ভিসা পাওয়ার জন্য। সেসব ক্ষেত্রে আবিদা ইসলাম কোনো জটিলতা সৃষ্টি করেছিলেন?
তারেক রহমান যে পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ফিরতে পারলেন না, এখনো তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার পাসপোর্ট আছে কিনা এ নিয়ে যে কোনো সময় যে কোনো ফোরামে তরুণ নেতারা প্রশ্ন তুলছেন। কারণ তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন, ফিরে নির্বাচন কমিশন অফিসে গিয়ে ভোটার তালিকায় নাম ঢুকিয়েছেন, জাতীয় পরিচয়পত্র করেছেন, সেগুলো সংবাদ শিরোনাম হয়েছে এবং সেসব কাজের নথিপত্র দলিলপত্র আছে। কিন্তু ট্রাভেল পাস নিয়ে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিরলেন, তার এখন বর্তমানে নাগরিকত্বের স্ট্যাটাসটা কি? তিনি কি একক নাগরিকত্ব, মানে শুধুমাত্র বাংলাদেশের নাগরিকত্বই তার আছে, নাকি তার দ্বৈত নাগরিকত্ব ছিল? তাহলে সেই ব্রিটিশ নাগরিকত্ব কি তিনি ত্যাগ করে এসেছেন? সেই ত্যাগ করার ডকুমেন্ট, দলিলপত্র কি বাংলাদেশের দূতাবাসের কাছে জমা পড়েছিল এই ট্রাভেল পাসের অনুমোদন দেওয়ার আগে? মানে আবিদা ইসলাম কিংবা আবিদা ইসলামের দূতাবাসের কনসুলার সার্ভিস কি তারেক রহমানকে এই সব প্রশ্ন করে কিংবা এসব দলিলপত্র চেয়ে এতটাই বিব্রত করেছে যে তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে প্রকাশ্য অপমানে বাংলাদেশের একজন সিনিয়র ডিপ্লোম্যাটকে তার কাছ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন? তারেক রহমান সরকার এ দফায় অবশ্য শুধুমাত্র যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূত আবিদা ইসলামকে প্রত্যাহার করেছেন তাই নয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন দিয়ে এর পাশাপাশি ইউনূস সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া আরো 4 জন রাষ্ট্রদূতকে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো, মালদ্বীপ থেকে প্রত্যাহার করে নিয়েছে। তবে এই প্রত্যাহারগুলোর সবগুলোই শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে যেমন সচরাচর ঘটে থাকে তেমন ভাবেই জানানো হয়েছে। একমাত্র আবিদা ইসলামের প্রত্যাহারের ঘটনাটাই একেবারে তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর, তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সেই দেশে সশরীরে উপস্থিত হয়ে বিমানবন্দরে দাঁড়িয়ে গণমাধ্যম এবং কমিউনিটি নেতৃবৃন্দের সামনে সুখবর আছে, হাই কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে এমন মন্তব্য করে